আমার সি সেকশনের অ্যানাস্থেসিয়াটা কাটার পর মানে যে সিচুয়েশন হয়েছিল, মানে কোন নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম, কোন ডক্টরের আন্ডারে ছিলাম, কত টাকা নিয়েছে নার্সিংহোমে, সমস্ত তথ্য তোমরা একজন জানতে। আমার এটা ছেলে না মেয়ে? সোনা, ও সোনা, সোনা গো, ও সোনা, এদিকে এদিকে এদিকে। তুমি আমার ছেলে না মেয়ে? আমার ছেলে না মেয়ে গো? এটা এটা আমার ছেলে না মেয়ে? সোনা, ও সোনা, তুমি আমার ছেলে না মেয়ে গো? চিনতে পারছি না। ও লে 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 লে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরা একদম ভালো নেই, সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পাবে। বর্ষাতে আমাদের ঘর ডুবে গেছে, একদম উঠোনের সামনে জল। আর সারা বছর তো ঘর ডুবেই থাকে। এই ঘরের মধ্যে ছোট বাচ্চাকে নিয়ে যে কী পরিস্থিতিতে আছি, তো যে আছে বা যারা আছে তারা সেই পরিস্থিতিটা বুঝতে পারবে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার সোনামাকে যখন আমি ডেলিভারির সময় মানে সোনামাকে যখন আনতে গেলাম, কোন নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম, কোন ডক্টরের আন্ডারে ছিলাম, কত টাকা নিয়েছে নার্সিংহোমে। তো এই সমস্ত তথ্য তোমরা একজন জানতে চেয়েছো, তো একজনই জানতে চেয়েছো, বলবো না যে তোমরা সকলে। তো দুদিনের ভিডিওতে আমি বলিনি বলে হয়তো সে রাগ করেছে। তো ফাইনালি আজ একটু সময় বের করে চলে এলাম। আর ভিডিও শ্যুটটা যে করছি অনেক রকমের তোমরা আওয়াজ পাবে। আমার ঘরটা মেন রোড থেকে একটু দূরে, মানে খুব একটা কাছে খুব একটা দূরে না, মোটামুটি মেন রোড থেকে 1 মিনিট বা 50 সেকেন্ড এরকমই হবে। তো সেই জন্য বাসের আওয়াজ, বাইকের আওয়াজ তো পাবেই। আবার পাশে ঢালাই রাস্তাও আছে, তারও তো একটা গাড়ি যাচ্ছে। এছাড়াও আমি নতুন ঘরে এসে ভিডিও করছি, তো পেছনের যে বাড়ি ঘর আছে সেখান থেকেও তোমরা হয়তো আওয়াজ পেতে পারো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করি। সবার আগে তো আমি আমার পরিচয় দিয়ে দিলাম, আমি পিএলি। যেহেতু এই ভিডিওটা হয়তো অনেকের কাছে মানে একটু আলাদা, তো ব্লগ ছাড়া হয়তো যদি যায়, সেই জন্য আমি পিএলি। আমার চ্যানেলের নাম পিএলি সিম্পল লাইফস্টাইল। আমার বাড়ি হচ্ছে শ্রীরামপুর, তমলুক শ্রীরামপুর, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তমলুক শ্রীরামপুর, মেদিনীপুরে পড়ে। তো যেহেতু কোন ডাক্তার কোথায় ভর্তি হয়েছে এগুলো না বললে তো বুঝতে পারবে না। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মেদিনীপুরে তমলুক শ্রীরামপুরে আমার বাড়ি। তো আমাদের কোনো কিছু প্রবলেম হলে আমরা কিন্তু তমলুকেই ডাক্তার দেখাতে যাই। আচ্ছা, আমার প্রেগনেন্সি জার্নিটা কিন্তু শুরু হয়েছে মুম্বাই থেকে, তোমরা সকলেই জানো। তো মুম্বাইয়ে 6 মান্থ কমপ্লিট করেই 6 মান্থের একদম লাস্টের দিকে, মানে প্রায় 5-6 দিন বাকি ছিল, আমি ওয়েস্ট বেঙ্গলে আসি, শ্রীরামপুরে আমার বাবার শ্বশুর বাড়িতে আসি। বাবার বাড়িতে এখনও যাইনি। তো এখান থেকেই আমার প্রেগনেন্সিটা কমপ্লিট করে এখান থেকে আমার ডেলিভারিটা হয়। তো আমি এখানে এসে যে 3 মাস 7, 8, 9 এই 3 মাস কিন্তু আমি তমলুকের ডক্টর দেখিয়েছি, ডক্টর সৌভিক দাস। উনি হচ্ছে তমলুকের শঙ্করারা পুলের এপাশে, আরও এপাশে, মানে তমলুকের দিকে আসতে, মানিকতলার ওদিকে যেতে না, তো এদিকে আসতে ওনার চেম্বার পড়ে। তো ওনার কাছেই দেখাতাম, ওনার হাতেই ছিলাম আমি। আর আমার যে সি সেকশন ডেলিভারি হয়েছে ওনার হাতেই হয়েছে। আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমি কোন নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম। তো আমি হচ্ছে আইরিস নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম। তমলুক রোড থেকে ময়নাশ্রীরামপুরের দিকে যে আসতে ধারিন্দার স্টেশনকে যাবে না, তার ঠিক একটু আগে তমলুক থেকে ডান দিকে, মানে তমলুক থেকে ধারিন্দার দিকে যেতে ডান দিকে পড়বে আইরিস নার্সিংহোমটা। তো আমি ওই নার্সিংহোমের মধ্যে ভর্তি ছিলাম, আর ওখানেই আমার ডেলিভারিটা হয়েছে। আমি নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম বৃহস্পতিবার 27শে জুন দুপুর 2টোর সময়। আর আমার ডেলিভারি হয়েছে মোটামুটি আমার শোনা হয়েছে 6টা 57-তে, ঠিক আছে। আমার 7টার মধ্যে ডেলিভারিটা হবে, কিন্তু 6টা 57-এর মধ্যে আমার শোনা হয়ে গেছে। এবার আমার পেটের মধ্যে স্লাইড এসব করে হয়তো আমাকে বের করতে 7:30টার মতো হয়তো বেজে গিয়েছিল। ওই সময়টা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার শোনা যে হয়েছে সেই টাইমটা আমার মনে আছে। আচ্ছা, তোমাদেরকে তো এটা বলে দিলাম। আচ্ছা, আমার এক্সপিরিয়েন্স জানতে চাইলে তখন এক্সপিরিয়েন্স আলাদাভাবে বলবো, কিন্তু যেহেতু মানে কোথায় ভর্তি হয়েছিলাম, কত খরচ, কোন ডক্টর, তার জন্য এইগুলোই আমি তোমাদের সঙ্গে বলছি আর কি। তো আমি 6 দিন ছিলাম। তো 6 দিনে আমার যে টোটাল খরচা, মানে ওই যে বৃহস্পতিবার বিকেলে ভর্তি হয়েছি, মানে দুপুর দুটো মানে বিকেলই বলছি। তো সেদিন থেকে তারপরে আমি একদম মঙ্গলবার সকালবেলা আমার ডিসচার্জ হয়েছে। তো আমার কিন্তু 5 দিনে দিনই হয়ে যেত, যেটা সবার ক্ষেত্রেই হয় সিজারের ক্ষেত্রে।
মানে নার্সিং হোমে রাখা হলে, হসপিটালে আলাদা ব্যাপার, হসপিটালে কিন্তু পুরো 8 দিন হলে ছাড়ে। আমার বোনের ক্ষেত্রে হসপিটালে যে ছিল ওকে পুরো 8 দিন হয়ে যাওয়ার পর ছেড়েছে, একদম সেলাই টিলাই কেটে ছেড়েছে। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলে দিই যে আমার বোনের কি হয়েছে, ছেলে না মেয়ে হয়েছে জানতে চেয়েছিল তোমরা, তো আমার বোনেরও মেয়ে হয়েছে। তো আমি কিন্তু সত্যি কথা বলতে প্রথম থেকে চেয়ে এসেছিলাম আমার বোনের যাতে ছেলেই হয়, যেহেতু ও ছেলেকে হারিয়েছে, তার একটা যে ব্যথা বেদনা কষ্ট, কিন্তু আমার সকলেই আমরা চেয়েছিলাম, কিন্তু আমার বোনের মেয়ে হয়েছে। এতে অখুশির সেটা বলবো না, এতেও খুশি, মা লক্ষ্মী এসেছে। আর ছেলে ছিল সেটা যে মানে চেঞ্জ হয়ে মেয়ে এসেছে, আমার মনে হয় আমার বোনের ক্ষেত্রে বেশি ভালো। ছেলে হলে তার মনের সেই প্রশ্নটা ভয়টা থেকেই যেত সবসময় তাকে দেখলে। তো বলে দিলাম আমার বোনের হচ্ছে মেয়ে হয়েছে, আর একদম হুবহুব আমার বোনের সেই আগের ছেলের মতোই দেখতে। যাই হোক, এবার আমার কথায় আসি। আমি হচ্ছে তমলুক নার্সিংহোমে যে ভর্তি হয়েছে, তো 6 দিনের দিন ডিসচার্জ হয়েছে। কারণ আমার সোনার হচ্ছে 5 দিনের দিন যখন আমার সোনাকে ওই তোমার কি বলে জন্ডিস চেক আপ করে, তো আমার সোনার মনে হচ্ছে 12 না 13-র উপরে হয়ে গেছিলো। তো সেই জন্য সোনার হচ্ছে জন্ডিস চেক আপে জন্ডিসটা মানে হয়ে গেছে, বাড়াবাড়ি না মোটামুটি হয়েছে, মানে কি ওটা বেড়ে যাবে। তো সেই জন্য সোনাকে আবার ফটোথেরাপি করতে হলো। ফটোথেরাপি করার জন্য আমাকে আরও একদিন থাকতে হয়েছিল। তাহলে টোটাল আমার 6 দিনে খরচ হয়েছে মানে টুকটাক তো বাইরে থেকে সোনার বিছানা জামা কাপড় খাওয়া দাওয়া ওগুলোর কথা বাদ দাও, খাওয়া তো ঘর থেকে যেত, তবুও শুধু আমাদের ওষুধ আর আমার কেবিনের যে ভাড়া, মানে পার্সোনাল কেবিন নিয়েছিলাম আমরা, তো সেটা মিলে আমার 45,000 পড়ে গেছে। আর সত্যি কথা বলতে পার্সোনাল কেবিন কিন্তু নিতাম না, একটা অন্য সিচুয়েশনের জন্য পার্সোনাল কেবিন নেওয়া হয়েছে, আর টাকাটা একটু বেশি খরচ হয়েছে, কিন্তু আমার জন্য পার্সোনাল কেবিনটা ঠিক ছিল। কারণ আমি যে পরিমাণে ভয় করি এই কাটাকাটি এইগুলো, আর আমার যা ঘটনা হয়েছিল সেটা তোমরা জানতে চাইলে পরবর্তী আমি এক্সপিরিয়েন্স শেয়ার করব আমার সি সেকশনে। মানে আমার সি সেকশনের অ্যানাস্থেসিয়াটা কাটার পর মানে যে সিচুয়েশান হয়েছিল, মানে আমার মনে হয় না যে আমি যদি জেনারেল ওয়ার্ডে থাকতাম, মানে নার্সিংহোমের মধ্যে জিনিসটা ম্যানেজ করতে আমার পরিবারের, মানে আমার যে মামি শাশুড়ি ছিলেন, মানে কি বলবো, মামি শাশুড়ি সম্পর্কে তো আমি বলবোই যখন আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো কি বলা যায়, আমার মাকে তো আমি পাশে পাইনি, মা থেকেও আমি মাকে পাশে পাইনি আমার এত বড় একটা অপারেশনের সময়। তো ভগবান হয়তো আমার জীবনে ওরকমই একজন মামি শাশুড়ি মাকে পাঠিয়েছে, যেনাকে আমি আমার মা থেকে কম কিছু বলবো না। মা আমাকে অবশ্যই বুকের দুধ খাইয়ে বড় করেছে, মানুষ করেছে। বাইরে বেশি ছিলাম, কিন্তু ছোটোবেলা তো মা মানুষ করেছে, মানে একদম ছোটোটা মা করেছে, বাকিটা মামা ঘরে, তারপরে কাঁথিতে। কিন্তু মায়ের ঋণ তো কখনো শোধ করা যায় না, না? তা যাই হোক, মামি শাশুড়িকে যদি না আমি আমার সি সেকশন ডেলিভারির সময় পেতাম, আমি জানি না আমি এই জার্নিটা কীভাবে কমপ্লিট করতাম। তো আমার যা হয়েছিল ওই পার্সোনাল কেবিন আমার জন্যই হয়তো যথেষ্ট ছিল। আর একটা কথা আছে না যে মানুষকে যত দেবে সে তত আরও চাইবে। হয়তো আমার বোন যেমন হসপিটালেই সে করে নিল, আমার জন্য আমি কষ্ট পাবো, ভয় পাবো, অনেক কিছু কারণে আমাকে তোমার দাদাভাই নার্সিংহোমে ভর্তি করলো, তারপরে আমাকে আবার পার্সোনাল কেবিন দিল। কারণ আমি যে পরিমাণে যন্ত্রণা, চিৎকার করা, ছটফট করা, বাবারে মারে মরে গেলাম রে, এটা জেনারেল ওয়ার্ডে করলে তখন পাশের পেশেন্টরা আরও অসুস্থ হয়ে যেত, তখন তারা সেখান থেকে কমপ্লেন জানাতো, কারণ সে পেশেন্টগুলোও হয়তো ভয় পেত যে আমারও যদি হয়ে যায়। তো সেই কারণে আমার জন্য পার্সোনাল কেবিনই যথেষ্ট ছিল, একদম পারফেক্ট ছিল আমার জন্য। তা যাই হোক, আমার খরচা হয়েছে কত বলে দিলাম, আর আমার ডক্টরের নাম বলে দিলাম, আমার নার্সিংহোমেরও নাম বলে দিলাম। তো আশা করি তোমার জানা হয়ে গেল। আরও যদি তোমার এসব বিষয়ে কোনো কিছু জানার থাকে, তোমাদের কারুর আমার এক্সপিরিয়েন্সটা, তো অবশ্যই তোমরা জানাবে, আমি আবার মানে পরবর্তী ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তাহলে আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো। ফিরে আসছি আবার আগামীকাল নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।